প্রায় 2 বছর জেলে থাকার পর তিহার জেল থেকে ছাড়া পেলেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবং তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমরা দেখেছি গতকালই কলকাতা ফেরেন এবং আজ তিনি পৌঁছে যান বীরভূমে নিজের বাড়িতে। এবং তিনি যখন পৌঁছান তাকে ঘিরে উৎসাহী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ ফুল মালা দিয়ে তাকে বরণ করেন, তার নামে জয়ধ্বনি দেন। পাশাপাশি তার যে স্লোগানগুলো ছিল যে নকুলদানা, সেই নকুলদানাও অনেকে বিলি করেন। ফলে এই অনুব্রতকে নিয়ে কিন্তু উৎসাহ কিন্তু বাংলা রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। পাশাপাশি আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য বহু নেতা আসেন তার সঙ্গে দেখা করার জন্য, কোর কমিটির বৈঠকও করেন অনুব্রত মণ্ডল। তার কারণ অনুব্রত মণ্ডল অত্যন্ত দক্ষ সংগঠক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি শাসক দলই হোক বা বিরোধী দলই হোক, এই বিষয়ে এক বাক্যে মেনে নেবেন যে অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক। আর সেই কারণেই জেলে যাওয়ার পরেও, তিহার জেলে বন্দী থাকা অবস্থাতেও তাই কিন্তু জেলা সভাপতি পদে রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা অনুব্রত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুব্রত দলে ফিরেছেন, জেল থেকে ছাড়া পেয়েছেন এবং ছাড়া পাওয়ার পর আজই কিন্তু কাজে নেমে পড়েছেন এবং কোর কমিটি বৈঠক বসিয়েছেন। ফলে পাশাপাশি আরেকটা দেখলাম যে বীরভূমেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক ছিলেন। ফলে একটা কিন্তু চর্চার বিষয় ছিল যে মুখ্যমন্ত্রী কি অনুব্রতর সঙ্গে দেখা করবেন বা আজই কি দেখা হতে পারে। তার কারণ অনুব্রত মণ্ডলকে যখন ইডি গ্রেপ্তার করে সেসব মুখ্যমন্ত্রী কালীঘাটেই বলেছিলেন যে অনুব্রতকে বীরের মতো বের করবো, বীরের মতো বের করে আনবো, অর্থাৎ বীরের সংবর্ধনা দেওয়া হবে। ফলে এটা একটা চর্চা বিষয়, অনুব্রত ফিরেছেন তাই কি বীরের সম্বর্ধনাটাই দেবেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই পথে হাঁটেননি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের সঙ্গে আজ কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা হয়নি। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বহু মানুষ আমাকে ফোন করছেন, আমার সাথে কথা হয়েছে একটাই বিষয় যে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া তো পেলেন, এখন তিনি কোন রাজনীতিটা করবেন, কীরকম রাজনীতিটা করবেন। সেই আগের মতো কি হিংস্র, মানে যেভাবে আমাদের তার তো বক্তৃতায় ছিলই চরমচম। কারণ এক কথায় তার যে কঠোর পদক্ষেপগুলো সেটা কিন্তু সহজভাবে বলতেন, চরম বলতে তিনি যেমন তার যে চরম আওয়াজ, এটা ঢাকের আওয়াজ যে নয়, সেটা অনেকেই বিরোধীদের স্তব্ধ করার, জব্দ করার একটা কিন্তু বার্তা ছিল। পাশাপাশি যে তার যে কথা যে ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, এই ধরনের যে কথাগুলো, বিরোধীদের যে জব্দ করা, ভয় পাওয়ানো, এটা কিন্তু একদিকে স্পষ্ট হয়ে গেছে বহুদিন আগেই। পাশাপাশি তার যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদের নানানভাবে তিনি কিন্তু জব্দ করার চেষ্টা করেন, তার চেষ্টা কিন্তু করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে এক মিটিংয়ে তিনি কিন্তু বলেছিলেন যে কোনো এক মহিলার কথা তাকে গাঁজা কেস দিয়ে দিতে। এবার অনুব্রত জেলে যাওয়ার পর যেটা হয়েছে, বহু মানুষ কিন্তু তারা বেরিয়ে এসছেন, তারা কিন্তু মুখ খুলেছেন, অনুব্রতের বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। ফলে সবচেয়ে বড় প্রশ্ন যে অনুব্রত মণ্ডল কি সেই আগের মতো রাজনীতিটা করবেন, এবং সেই আগের মতো রাজনীতিটাই তিনি যদি করেন, প্রতিহিংসার রাজনীতিটাই তিনি যদি করেন, তাহলে কিন্তু এই যারা মুখ খুলেছিলেন, অনুব্রতের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদের কিন্তু বিপদ। ফলে এটাই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে, অনুব্রত কী রাজনীতিটা করবেন, এই আগের মতনই করবেন কি হিংসাত্মক রাজনীতিটা, কোথাও বিরোধীরা শক্তিশালী হয়ে ওঠে তাকে পুলিশ দিয়ে হোক বা নিজের দলের নেতাকর্মীদের দিয়ে হোক ভয় পাওয়ানো, ভয় দেখানো, থামিয়ে দেওয়া, বসিয়ে দেওয়ার যে চেষ্টা। কারণ তিনি তো সর্বসমক্ষেই বলেছিলেন যে পুলিশের গাড়িতে বোম মারো। ফলে তার এই যে বার্তা, এই যে কড়া পদক্ষেপগুলো, কড়া মন্তব্যগুলো, এ তো রাজনীতির প্রভাব তো ফেলেছিল, শুধু বীরভূম জেলা নয়, এর প্রভাব ফেলে গোটা রাজ্যের চর্চার বিষয় হয়ে উঠেছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে চর্চা হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে চর্চাটা হয়, এরপরেই কিন্তু থাকেন অনুব্রত মণ্ডল। তখন তার নানান কথাবার্তা, নানান কাজকর্ম কিন্তু শিরোনামে চলে আসে। ফলে এবারে অনুব্রত মণ্ডল কোন পথে হাঁটবেন, এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। অনেকেই বলছেন, কেউ ফোন করেছেন, কেউ সরাসরি কথা কিন্তু বলছেন যে অনুব্রত মণ্ডল কি তাহলে সেই আগের মতো রাফ অ্যান্ড টাফ রাজনীতি করবেন। কেউ তো আবার এটাও বলছেন যে অনুব্রত মণ্ডল হয়তো বিজেপিতে জয়েন করবেন, বা কেউ বলছেন যে হয়তো অনুব্রত মণ্ডল মুখ খুলে তথ্য প্রমাণ দিয়ে এসছেন, যার ফলে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন তথ্য প্রমাণের বিষয়টি বলতে পারবো না, কারণ যেহেতু বিচারাধীন বিষয়,
সুতরাং বিচার ব্যবস্থা মনে করেছে যে এই মুহূর্তে অনুব্রত জেলে থাকার প্রয়োজন নেই, বা ইডি তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণগুলো আদালতে পেশ করেছে তাতে হয়তো বিচার ব্যবস্থা মনে হয়েছে যে অনুব্রত মণ্ডলের হয়তো এই মুহূর্তে জেরার প্রয়োজন নেই, যার জন্য তাকে জেলে বন্দি থাকতে হবে, যার ফলেই কিন্তু অনুব্রত মণ্ডলকে মুক্তি দিয়েছে আদালত। সুতরাং এখানে তিনি কোনো দলে যোগ দেবেন কি না বা কোনো কিছু মুখ খুলেছেন সেটা বিচারাধীন বিষয়, সে নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আর এটা বলাও যায় না, তার কারণ সেটা বিচার ব্যবস্থা দেখবে এবং তদন্তকারী সংস্থা দেখবে। এবার সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে অনুব্রত মণ্ডল কি বিজেপিতে যোগ দেবেন? কখনোই না। অনুব্রত মণ্ডল দল ছাড়বেন না, অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসেই থাকবেন। আর যদি দল ছাড়তেন তিনি অনেকদিন আগেই দল ছাড়তে পারতেন। আজই তিনি যখন ফিরে আসেন তার বীরভূমের বাড়িতে, সেখানে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর জয়গানই কিন্তু গিয়েছেন, অর্থাৎ দলনেত্রী যে তার পাশে আছেন, তিনিও যে দলনেত্রীর পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন, এটা কিন্তু উনি স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তিনি যে তৃণমূল কংগ্রেসেই থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তাহলে অনুব্রত রাজনীতিটা কীভাবে করবেন? যেটা বলবো যে অনুব্রত রাজনীতি করবেন আগের মতন সেই হিংস্র রাজনীতির পথে অনুব্রত যাবেন না। কখনোই যে কাউকে মিথ্যা কেস দিয়ে দেওয়া, পুলিশকে বলে দেওয়া ভাঙচুর করুন, চুরমার করে দিব, সেই দিন পথে অনুব্রত হাঁটবেন না। কারণ যে শিক্ষাটা উনি পেয়েছেন, বিশেষ করে একজন কঠোর রাজনীতিবিদ থেকে বড় কথা একজন পিতা হিসেবে, কারণ আমরা সবাই জানি অনুব্রত মণ্ডলের একমাত্র কন্যা সুকন্যা মণ্ডল, সুতরাং তাকেও কিন্তু তিহার জেলে থাকতে হয়েছিল অনুব্রতর পাশেই। ফলে এটা অনুব্রতর ক্ষেত্রে একজন পিতা হিসেবে অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, এবং তিনি সেটা তিহার জেলে বসে বারবার টের পেয়েছেন। তিনি হয়তো ভেবেছেন যে এইরকম টাফ অ্যান্ড টাফ রাজনীতি, অর্থাৎ হিংসাত্মক রাজনীতিটা না করলে হয়তো তার একমাত্র মেয়েকে জেলে থাকতে হতো না। সুতরাং তার এই ভুলের জন্যই যে তার মেয়েকে জেলে থাকতে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ অনুব্রত মণ্ডলের কন্যা তিনি কখনো প্রত্যক্ষভাবে এইসব যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, গরু পাচার মামলা, কোনো মতেই জড়িত নন। অর্থাৎ অনুব্রত মণ্ডলের কাজকর্মের ফলেই যেটা হয়েছে, বা তার এই ভুল কাজকর্মের ফলে এখন তিনি সত্যিই জড়িত কিনা বা তিনি যুক্ত কিনা এইসব গরু পাচার মামলায়, সেটা বিচারাধীন বিষয়, সেটা আমাদের চর্চার বিষয় নয়। কিন্তু ইডি যে কারণে গ্রেপ্তার করেছিল, এতদিন জেলে রেখেছিল, কিছু তো তথ্য পাওয়া নিশ্চয়ই পেয়েছিল, অবৈধ লেনদেন হোক সেগুলো নিশ্চয়ই সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে বা তার নামে কোথাও নিশ্চয় গচ্ছিত হয়েছিল, যার ফলেই ইডি গ্রেপ্তার হয়েছিল। তো এই ঘটনা কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, অত্যন্ত যন্ত্রণার। তিনি কিন্তু এই যে প্রায় 2 বছর জেলে ছিলেন, এখানে কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছেন। আর যার ফলেই কিন্তু যে অনুব্রত কঠোর রাজনীতি করতে পছন্দ করতেন, সেই অনুব্রত কিন্তু আজকে নিজের ঘরের পার্টি অফিসে বসেই কিন্তু নিজের চোখের জল মুছেছেন। ফলে তিনি কোথাও টের পেয়েছেন যে হিংসা যে প্রতিহিংসার জন্ম দেয়, অর্থাৎ কাউকে মিথ্যা কেস দিয়ে দেবো, জেল খাটিয়ে দেবো, সেই জিনিস যে ঘুরে নিজের দিকে আসতে পারে, এটা অনুব্রত মণ্ডল কল্পনা করতে পারেনি। আর যেই কারণেই তিনি জেল খাটার পর আশা করি এই শিক্ষাটা খুব ভালোভাবেই রপ্ত করেছেন যে এই প্রতিহিংসার রাজনীতি, অর্থাৎ হিংসার রাজনীতিটা করা যাবে না। রাজনীতি করবেন, অবশ্যই করবেন, দলের সাফল্যের জন্যই করবেন, দলকে আরও বেশি সাফল্য এনে দেওয়ার দিকেই করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে হিংসাত্মক রাজনীতিটা, মিথ্যা কেস দিয়ে দেওয়া, জেলে পুরে দেওয়া, বাড়িঘর ভাঙচুর করা, এই জায়গাটাকে হয়তো অনুব্রত একটু বিরত থাকবেন। আর একটা বিষয় যে যারা অনুব্রতের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, তো তাদের বিরুদ্ধে কি আক্রমণ করতে পারেন অনুব্রত মণ্ডল? আশা করা যায় এই পথে অনুব্রত মণ্ডল হাঁটবেন না। হয়তো তার অনুগামীরা করলেও অনুব্রত হয়তো এ বিষয়ে খুব একটা করবেন না। তার কারণ তিনি, আবার বললাম যে তিনি যদি অতিরিক্ত হিংসাত্মক কাজে যুক্ত হয়ে পড়েন, যারা সাক্ষ্য দিয়েছে তাদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠেন, তাহলে সেটা কিন্তু আদালতের চর্চার বিষয় হবে, আদালতের বিচার্য বিষয় হবে। তার কারণ অনুব্রত মণ্ডলকে প্রভাবশালী, এটা কিন্তু ইডি বারবার বলেছিল, এবং আদালতে প্রভাবশালী বলেই কিন্তু তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। পাশাপাশি যে শিব ঠাকুর মণ্ডলের কাণ্ড যেটা হয়েছিল, যার ফলে অনুব্রতকে তিহার যাওয়ার পরিবর্তে দুবরাজপুরে থাকতে হয় কিছুদিন। সুতরাং একজন প্রভাবশালী হলেই এটা সম্ভব। অনুব্রত মণ্ডল যদি এই প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে পড়েন, অর্থাৎ যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তাদের উপর যদি হিংসাত্মক কার্য শুরু করেন, ভয় দেখানো শুরু করেন, তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলের খুব শীঘ্রই ঠাঁই হয়ে যাবে এই তিহার জেলে।
সুতরাং ইডি কখনোই এই পথে অনুব্রত মণ্ডল কখনোই এই পথে হাঁটবেন না। তার প্রথম কারণ কন্যা, একমাত্র কন্যা, দীর্ঘদিন জেলে থেকেছেন, এই যন্ত্রণা অনুব্রত মণ্ডলের। সুতরাং তিনি আর কখনোই চাইবেন না এই ধরনের হিংসাত্মক কোনো কার্যকলাপে জড়িয়ে পড়তে। তিনি হয়তো এটুকু হয়তো ভেবেছেন যে শিক্ষা পেয়েছেন যে মাথার উপর একজন রয়েছেন, অর্থাৎ কাউকে মিথ্যাকে নিজের হাতে ক্ষমতা আছে বলেই, থানা পুলিশ নিজের কথা উঠে বসে বলেই, সরকার নিজেদের বলেই যে কাউকে মিথ্যা কেস দিয়ে দেবো, গাঁজা কেস দিয়ে দেবো, জেলে পুরে দেবো, কাউকে বাড়িঘর ভাঙচুর করে দেবো, কাউকে তুলে নিয়ে মারধর করা হবে। সুতরাং এই জায়গায় অনুব্রত নিশ্চয়ই বুঝেছেন যে মাথার উপর একজন রয়েছেন, অর্থাৎ তিনি কারোর উপরে এরকম হিংসাত্মক রাজনীতি করবেন, সেই হিংসা অন্যভাবে ঘুরে যে তার দিকেও আসবে, এই শিক্ষাটা তিনি পেয়েছেন। আর আরেকবার বলবো যে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের ওপর অনুব্রত মণ্ডলের চড়া হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ চড়া হলেও এটি কিন্তু আবার কিন্তু এটা প্রমাণ করতে সমর্থ হবে যে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী এবং তাকে পুনরায় বন্দি রাখা হোক। সুতরাং অনুব্রত মণ্ডল যে রাজনীতিটা করবেন, রাজনীতি নিশ্চয়ই করবেন, শাসক দল তৃণমূল কংগ্রেসেই করবেন, তিনি দল কখনোই ছাড়বেন না এবং তিনি কিন্তু রাজনীতির মতো করবেন, হিংসাত্মক জায়গায় হয়তো নিয়ে যাবেন না। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।